রাখবো। মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকের দিকে নজর ছিল সবার। কি কি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয় এই বৈঠক থেকে? হ্যাঁ, একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই দ্বিতীয় বৈঠক থেকে। মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সিদ্ধান্ত, সব সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াত। ভাড়া লাগবে না মহিলাদের সরকারি বাসে। 1 জুন থেকে সরকারি বাসে মহিলাদের নিখরচায় যাতায়াত। লোকাল বাস, দূরপাল্লার বাস, সব সরকারি বাসে নিখরচায় যাতায়াত করতে পারবেন মহিলারা। মন্ত্রিসভার বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। কি বললেন এই নিয়ে মন্ত্রী অগ্নিমিত্রা পাল, শুনুন। যে কোনো সরকারি বাসে দূরপাল্লা হোক কাছের হোক, যে কোনো সরকারি বাসে মহিলাদের কোনো বেতন কোনো ফেয়ার ভাড়া লাগবে না। সব সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াত। 1 জুন থেকে সরকারি বাসে মহিলারা নিখরচায় যাতায়াত করবেন। লোকাল থেকে দূরপাল্লার সরকারি বাসে নিখরচায় যাতায়াত। মন্ত্রিসভার বৈঠকে আজ এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। লোকাল হোক বা দূরপাল্লার যে কোনো সরকারি বাসেই মহিলারা নিখরচায় যাতায়াত করতে পারবেন 1 জুন থেকে। মন্ত্রিসভার বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, সব সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াত। 1 জুন থেকে সরকারি বাসে মহিলারা নিখরচায় যাতায়াত করবেন, কোনো টিকিট কাটতে হবে না। তা সে লোকাল বাস হোক বা দূরপাল্লার বাস, সরকারি বাস হলেই হলো। তার মানে এখান থেকে যদি কেউ শিলিগুড়িতে যেতে চান সরকারি বাসে, তাহলেও মহিলা হলে তার কোনো ভাড়া লাগবে না। 1 জুন থেকে কার্যকর হচ্ছে এই সিদ্ধান্ত। আজ মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে জানিয়ে দেওয়া হলো। সরাসরি চলে যাব, পার্থ রয়েছে আমার সঙ্গে শিলিগুড়ি থেকে। পার্থ, বিজেপির সংকল্প পত্রে ভোটের আগে আমরা দেখেছি যে এই একটা দাবি ছিল, মানে এইটা করা হবে, প্রতিশ্রুতি ছিল এবং প্রতিশ্রুতি পূরণ হচ্ছে। কতটা খুশি মহিলারা এই মুহূর্তে এবং কি ছবি দেখছো তুমি শিলিগুড়িতে? একবারে তাই, দেখো ঘোষণার মতোই কিন্তু যেমনটা প্রতিশ্রুতি ছিল ঠিক সেই মতোই কিন্তু আজ মন্ত্রিসভার প্রথম বৈঠকে কিন্তু পাশ হয়ে গেল। অর্থাৎ আগামী 1 জুন থেকে সরকারি বাসে, সে ছোট রুটে হোক বা দূরপাল্লার রুটে, কোনো মহিলাদের কিন্তু আর সরকারি বাসে ভাড়া লাগবে না। স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত উত্তরবঙ্গের মহিলারা। আমরা যে সরকারি বাসে রয়েছি সেখানে বেশ কয়েকজন মহিলা যাত্রী রয়েছে, তাদের সঙ্গে সরাসরি কথা নেওয়ার চেষ্টা করব। 1 তারিখ থেকে ভাড়া লাগবে না, এই যে রাজ্য সরকারের নতুন সিদ্ধান্ত, কীভাবে দেখছেন? হ্যাঁ, 1 তারিখ থেকে সরকারি বাসে কোনো ভাড়া লাগবে না, এই সিদ্ধান্ত যেটা ঘোষণা করেছিল, কিভাবে দেখছিলেন? সুবিধা হলো? হ্যাঁ সুবিধা, অফকোর্স সুবিধা, কিন্তু এখন দেখি কতদিন যায় জিনিসটা, না কন্টিনিউ থাকবে কিনা সেটা তো ব্যাপার আছে। তবে ভালো এটা। হ্যাঁ হ্যাঁ একদম স্যার। কতটা খুশি? হ্যাঁ অনেক খুশি, এটা ভালো হয়েছে। 1 তারিখ থেকে তো মানে কোনো রুটি আর ভাড়া লাগবে না সরকারি বাসে। হ্যাঁ দেখি এখন কতদিন থাকে না থাকে সেটা ব্যাপার আছে না। আরো কয়েকজনের সঙ্গে এই রাজ্য সরকারের এই সিদ্ধান্ত, সরকারি বাসে আর ভাড়া লাগবে না। ভালোই আছে সবার জন্য, কতটা খুশি? অনেকটা, কিন্তু কতদিন হবে সেটা দেখা যাবে। যেরকম প্রতিশ্রুতি দিয়েছিল সেরকমই তো বাস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি বলবেন রাজ্য সরকারের সিদ্ধান্ত? হ্যাঁ 1 তারিখ থেকে সরকারি বাসে মহিলাদের কোনো ভাড়া লাগবে না। খুব খুশি হইলাম, খুব খুশি হইলাম। কি বলবেন রাজ্য সরকার? হ্যাঁ রাজ্য সরকারকে ধন্যবাদ দেবো। মানে দূরপাল্লাও গেল, গেল, কোনো ভাড়া লাগবে না। হ্যাঁ জলপাইগুড়ি, শিলিগুড়ি, আলিপুর, হ্যাঁ। গেল বা কলকাতা গেল। ভালো লাগলো, ঠিক আছে, খুব খুশি হইলাম। আমরা এখনো পর্যন্ত যাদের সঙ্গে কথা বলে নিয়েছি তারা কিন্তু সকলেই খুশি। তাদের যে এই সিদ্ধান্ত যে 1 জুন থেকে যে সরকারি বাসে মহিলারা খুশি। শিলিগুড়ি থেকে পার্থ আমাদের দেখালেন, স্বাগত জানাচ্ছেন তারা রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে। 1 জুন থেকে সরকারি বাসে উঠলে মহিলাদের আর কোনো ভাড়া দিতে হবে না। ধর্মতলায় চলে যাই, চলুন। ধর্মতলা থেকে রয়েছেন আমাদের আরেক প্রতিনিধি সান্নিক। সান্নিক, শিলিগুড়িতে আমরা দেখলাম মহিলারা স্বাগত জানাচ্ছেন, তুমি কলকাতায় কি ফিডব্যাক পাচ্ছ মহিলাদের?
দেখো, সমস্ত জায়গাতেই মহিলারা বলছেন সরকারের এই সিদ্ধান্তকে তারা স্বাগত জানাচ্ছেন, কেননা 1 তারিখ থেকেই সরকারি বাস, তা লোকাল হতে পারে, তা দূরপাল্লার হতে পারে, সব ক্ষেত্রে কিন্তু একেবারে বিনামূল্যে বাসে ওঠা যাবে, তেমনটাই কিন্তু সরকারি তরফে সিদ্ধান্ত জানানো হয়েছে। বিভিন্ন যে সরকারি বাস স্ট্যান্ডগুলো, একটু কথা বলছি দিদি, 1 তারিখ থেকে সরকারি বাসে উঠলে পুরোপুরি মহিলাদের জন্য ফ্রি সরকার ঘোষণা করলো, সুবিধা হবে? সুবিধা তো হওয়ার খুবই ভালো। দেখুন না, বাসটা ওইদিকে হয়ে যায়, পুরো জানি না, পুরো হয়রানি কি অবস্থা। আমি আসতে টাইম নেই। অবশ্যই যারা দূরপাল্লার বাসে ট্রাভেল করেন, তারা ধর্মতলার যে বাস স্ট্যান্ডে তারা দীর্ঘক্ষণ লাইন দিয়ে এখানে টিকিট কাটেন, তারা অন্তত অনেকেই সুবিধা পাবেন। একটু জিজ্ঞাসা করব দিদি, 1 তারিখ থেকে সরকারি বাসে উঠলে সরকারি বাস মহিলাদের জন্য পুরোপুরি ফ্রি, আপনাদের সুবিধা হবে? হ্যাঁ, সুবিধা হবে। অবশ্যই যারা বিভিন্ন প্যাসেঞ্জাররা আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত লাইন রয়েছে, বিভিন্ন জায়গায় যাচ্ছেন যারা দুপুরবেলা। আজকে বিকেল থেকে আমরা জানি কলকাতা শহরের যে দূরপাল্লার বাস স্ট্যান্ডগুলো, আমি নগরপালকে জানিয়েছিলাম আমার এখানে গতকাল একটা অনভিপ্রেত আনফরচুনেট ইনসিডেন্ট ঘটেছে। কেউ অ্যাজিটেশন করতে পারেন, তার ডিমান্ড রাখতে পারেন, সেটা লফুল এবং লজিক্যাল হওয়া উচিত। এটা ডেমোক্রেটিক কান্ট্রি। আমরা পুলিশের নিচের তলাতেও বলেছি ভার্চুয়াল করে যে কোনো গ্রুপ, যে কোনো ইন্ডিভিজুয়াল, যে কোনো পলিটিক্যাল রিলিজিয়াস গ্রুপ, তারা তাদের যে কোনো বক্তব্য, দাবি বা অ্যাগ্রিড পারসন, তারা ওসিআইসিদের সঙ্গে মিট করবেন এবং তাদের কাছে রিপ্রেজেন্টেশন দেবেন, জানতে চাইবেন, সেটা তাকে স্যাটিসফাইড করা এবং যথাযথ উত্তর দেওয়ার দায়িত্ব কনসার্নিং পুলিশ স্টেশনের। এটা নিয়ে আপত্তি নেই। তো হঠাৎ করে কিছু লোককে জড়ো করে ধর্মীয় স্লোগান দিয়ে পাথর ছোড়া, এটা শ্রীনগরেও বন্ধ হয়ে গেছে। আমার মনে হয় পশ্চিমবঙ্গে বা কলকাতাতে এটাও বন্ধ হওয়ার খুব দরকার রয়েছে। এখানে গতকাল যে আমার পুলিশ বন্ধুরা এবং সিআরপিএফের বন্ধুরা আহত হয়েছিলেন, তাদের নাম হচ্ছে শ্রী চিত্রদীপ পান্ডে, এসিপি 3 এসিডি, ইন্সপেক্টর রাজেশ কুমার সিং, ওসি বেনিয়াপুকুর পিএস, এএসআই 18,159 এটা নম্বর, শ্যামল কুমার ঘোষ অফ ডিআরও এসিডি, কনস্টেবল শাহজাদা শেখ বেনিয়াপুকুর পিএস, কনস্টেবল তরুণ কুমার দাস ডিআরও এসিডি, আর সিবি অনির্বাণ মজুমদার। এর বাইরেও আমাদের দুজন সিআরপিএফের বন্ধুরা, তারাও ইনজোর্ড হয়েছেন। আমি মূলত এদের সঙ্গে দেখা করতে এসেছিলাম, ওদের শরীর স্বাস্থ্য কেমন আছে, ওদের ইনজুরি কেমন হয়েছে, আর আমাদের যে এন্টায়ার ফোর্স কালকে এত ভালো কাজ করেছেন, বড় ল অ্যান্ড অর্ডার ক্যাজুয়ালিটির হাত থেকে মানুষজনকে বাঁচিয়েছেন, তাদেরকেও আমি সাপোর্ট দিতে এসেছিলাম। বলেছিলাম গভর্নমেন্ট আপনাদের সঙ্গে আছে, আপনারা ল এনফোর্সিং অথরিটি আন্ডার বিএনএস এবং জনস্বার্থে আপনারা কাজ করবেন ভয়মুক্ত হয়ে। আপনাদের হোম মিনিস্টার তথা চিফ মিনিস্টার আপনাদের সাথে আছে, নগরপালের নেতৃত্বে এন্টায়ার ডিপার্টমেন্ট আপনাদের পাশে আছে। ওদের প্রাইমারি মেডিকেল ট্রিটমেন্ট হয়েছে, 1-2 ইনজুরি ক্ষতও আছে, আমি দেখেছি নিজের চোখে। আমি শুধু আপিল করব, এই কাজগুলো করবেন না, এই কাজগুলো থেকে বিরত থাকুন। যদি মনে করেন আগের সরকার আছে, আগের নিয়ম আছে, আগের মতো পুলিশকে ফোর্সকে হাত পা বেঁধে রেখে দেওয়া হবে, তাহলে কিন্তু ভুল করবেন। খুব ক্লিয়ার মেসেজ, জিরো টলারেন্স এই ধরনের ভ্যান্ডালিজম, হুলিগানিজম, রাউডিজম এবং অ্যান্টি ন্যাশনাল, অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিজ উই আর নট অ্যালাউইং। আমি পুলিশ মন্ত্রী, হোম মিনিস্টার হিসেবে লাস্ট ওয়ার্ড বলে গেলাম, একটা পুলিশের গায়ে যদি হাত পড়ে, এই সরকার তার আইন প্রয়োগ করে
যতদূর যেতে হয় হবে, শুধু অ্যারেস্ট নয়, কনভিকশন করানো পর্যন্ত ক্লোজ মনিটরিং করার দায়িত্ব আমাদের থাকবে। আর পুলিশের সমস্ত বন্ধুদের বলবো, বিএনএস যা বলেছে, আপনাকে ট্রেনিং পিরিয়ডে যা বলেছে, আপনার সুপিরিয়র যা অর্ডার দেবে অন স্পট আপনি চিন্তামুক্ত হয়ে করবেন। কে কোন দল করেন, কে কোন ধর্মের লোক, কে কোন সম্প্রদায়ের লোক, কে কোন প্রভাবশালীর ক্লোজ লোক, তার এগেনস্টে অ্যাকশান নিতে গেলে 5 বার ভাবতে হবে। আপনারা এই চিন্তা মুক্ত করুন। মাননীয় প্রধানমন্ত্রী বারে বারে বলেছেন, বেঙ্গলে ভয়ে আউট, ভরসা ইন। এন্টার পুলিশ ডিপার্টমেন্ট, বিশেষ করে আমাদের কলকাতা পুলিশের যে তাদের যে পারফরমেন্স, তাদের যে উচ্চতা, এই উচ্চতাকে ফিরিয়ে আনার জন্য, দক্ষতাকে কাজে লাগানোর জন্য গভর্নমেন্ট তার সাথে আছে, এটাই আমার বক্তব্য। আমি খুব হ্যাপি এখানকার ইনভেস্টিগেটিং অফিসার এবং সুপিরিয়র পুলিশ অফিসাররা ইতিমধ্যে 40 জনকে গ্রেপ্তার করেছেন এবং নগরপাল নিজে এটাকে, আমাদের সিপি নিজে এটাকে মনিটরিং করছেন। লফুল অ্যাকশন আন্ডার বিএনএস যেটা করার দরকার, এটা আইনগতভাবে তারা করবে। সেটা যে চিফ মিনিস্টার, হোম মিনিস্টার আমি বলবো না, আইনে যা লেখা আছে সেই অনুযায়ী ব্যবস্থা হবে। একটা কথাই আমি বলে গেলাম, এটা জিরো টলারেন্স। আর পার সার্কাস সহ যেখানে যেখানে বিগত দিনে এই ধরনের ঘটনা ঘটিয়েছেন, আপনারাও কান খুলে শুনে রাখুন, এটা আপনাদের শেষ ঘটনা। এরপরে আর কোনো এই ধরনের অ্যাকশান আমরা করতে দেব না। যদি করেন, আমার থেকে খারাপ কোনো পুলিশ মন্ত্রী হবে না। देखिए, कश्मीर में पहले खत्म हो गया, कश्मीर में बहुत पहले खत्म हो गया। जब धारा 370-35A को एबुलिश किया भारत सरकार, तब से खत्म हो गया। कश्मीर में इस तरीके से इंसिडेंट नहीं होता। बंगाल में थोड़ा आदत इनको पड़ गया था कि हम लोग को कुछ नहीं करेगा कुछ सरकार, पुलिस का अंदर भी डर का माहौल था, लेकिन डर का माहौल भाग गया। पुलिस कानूनी तरीके से करेगा। दे आर द लॉ एनफोर्सिंग अथॉरिटी, दे आर द पार्ट एंड पार्सल ऑफ द गवर्नमेंट। पुलिस लोग इंजर्ड होगा और पुलिस मंत्री एसी रूम में बैठ के देखेगा, ये सब दिन होती। पास्ट इज पास्ट, छोड़ दीजिए। अभी गुंडागर्दी बंगाल में खत्म, जीरो टॉलरेंस। मैं ऑन स्पॉट आकर उनको साथ मुलाकात किया, नहीं बुला के बात किया। ये मैसेज जो उपद्रवी है, उनको भी ये मैसेज चला जाना चाहिए कि ये सरकार अपने कार्रवाई करेगा। ये सरकार देखना है, सोचना है में नहीं है। Yes, it's a planned incident because some person before incident they posted it through social media. Police is investigating. I have ever faith to Calcutta police. These officers are very competent officers. They are very skilled officers. They are highly educated officers. They are true patriotic people. The officer knows what to do or not to do. Earlier, police is non-functioning due to some political ill motive. Now they are free. They are working as per the law within the BNS. And the main principle of our constitution, for the people, of the people, by the people. जनता के लिए जो काम करना चाहिए वो करेगा। सुपीरियर पुलिस ऑफिसर जो आदेश करेगा, ये डिसिप्लिन ऑर्गेनाइजेशन ये करेगा। और बाकी कलकत्ता पुलिस का स्ट्रेंथ और मॉडर्नाइजेशन, इंफ्रास्ट्रक्चर, लॉजिस्टिक सपोर्ट, ये सब हम लोग विदिन 6 मंथ, अब देख लेना, कलकत्ता पुलिस सबसे अच्छा पुलिस बन जाएगा। उनको सपोर्ट देना चाहिए। अभी हम लोग सेंट्रल होम मिनिस्ट्री से रिक्वेस्ट करूंगा, जो 40 कंपनी पैरामिलिट्री है, ऑल्टरनेट अरेंजमेंट तक उनको यहाँ रखना चाहिए। नहीं तो हमारी मैन पावर इतना शॉर्टेज हो जाएगा, ये उपद्रवी को
मौका मिल जाए। ठीक है, हम सब लोग डिस्कशन कर लिया क्या करना चाहिए। जनता को आश्वस्त कर रहा हूँ, पूरा पुलिस को सरकार का कोऑपरेशन कीजिए, और कोई एग्रीवनेस है, कोई पुलिस के खिलाफ, कोई किसी का खिलाफ कोई शिकायत है, तुरंत आकर OCIC से मुलाकात कीजिए। OCIC का खिलाफ कुछ है तो DC का साथ मुलाकात कीजिए, DC का खिलाफ कुछ है तो लाल बाजार में जाकर कीजिए, नहीं तो मेल में भेज दीजिए। CP का खिलाफ कुछ है तो नवान्न में CO में भेज दीजिए, सब हम लोग देख लेगा। लेकिन हाथ में पत्थर उठाना, पत्थरबाजी करना और रिलीजियस नारा के साथ गुंडागर्दी करना, ये बंगाल में नहीं होगा, नहीं होगा, नहीं होगा। সরাসরি দেখছিলেন শুভেন্দু অধিকারী সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন। পার্ক সার্কাসে পুলিশের ডিভিশনাল অফিসে আসেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং গতকাল পার্ক সার্কাসে যে ঘটনা ঘটে গেছে তাকে অনভিপ্রেত ঘটনা বললেন। পুলিশ কর্মীদের উৎসাহ দিতেই এসেছেন, পুলিশ কর্মীদের ভয় মুক্ত হয়ে কাজ করার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী শুভেন্দু অধিকারী। গতকাল পার্ক সার্কাস উত্তপ্ত হয়েছিল, বেআইনি নির্মাণ ভাঙা নিয়ে আইন শৃঙ্খলার অবনতি হয়, পাথর ছোড়াছড়ি হয়, কয়েকজন পুলিশকর্মী আহত হন। এই ঘটনায় 40 জন গ্রেফতার হয়েছে বলে জানালেন মুখ্যমন্ত্রী। এবং এই ধরনের ঘটনা এর পার্ক সার্কাসের মতন এর আগে এরকম ঘটনা ঘটেছে, কিন্তু এটাই শেষ ঘটনা এবং এরপর এ ধরনের ঘটনা আর হতে দেওয়া হবে না, একেবারেই হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী। ভয় আউট ভরসা ইন আবারও মনে করিয়ে দিলেন পুলিশ মন্ত্রী। পুলিশের কাজে তিনি খুশি, পুলিশকে ভয়মুক্ত হয়ে কাজ করার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পুলিশের গায়ে হাত পড়লে পুলিশ মন্ত্রী চুপ থাকবেন না বললেন শুভেন্দু অধিকারী। গতকাল প্রতিবাদের নামে তাণ্ডব হয়, পার্ক সার্কাসে তুমুল অশান্তি হয়, স্থানীয়রা বিক্ষোভ দেখাতে থাকে, বেআইনি নির্মাণ ভাঙতে গেলে পুলিশকে লক্ষ্য করে ইট ছুটতে থাকেন স্থানীয়রা। ইটের ঘায়ে আহত হয়েছেন বেশ কয়েকজন পুলিশ কর্মী এবং পুলিশ মন্ত্রী আজ সাফ জানিয়ে দিয়েছেন, হুঁশিয়ারি দিয়েছেন, পুলিশের গায়ে হাত পড়লে পুলিশ মন্ত্রী চুপ থাকবেন না এবং এই ধরনের ঘটনা আর কোনোভাবেই বরদাস্ত করা হবে না, হুঁশিয়ারি শুভেন্দু অধিকারী। বিশ্বজিৎ শাহ আমাদের প্রতিনিধি রয়েছেন, আরো জানাবেন। বিশ্বজিৎ, কড়া বার্তা শুভেন্দু অধিকারী। একদমই, বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বললেন মুখ্যমন্ত্রী এবং পুলিশের ঊর্ধ্বতন কর্তাদের সঙ্গে যে বৈঠক, সে বৈঠকে যে বার্তার কথা কিছুক্ষণ আগেই হচ্ছিল, সেই বার্তা অর্থাৎ কলকাতার আইন শৃঙ্খলাকে নিয়ন্ত্রণে রাখতে যা যা করার দরকার পুলিশকে ফ্রি হ্যান্ড, সরকার সেই বার্তা দিয়েছে। এবং এই যে বেশ কিছু এই যে পাথর ছোড়ার ঘটনা যাতে ভবিষ্যতে আর না কোথাও হয়, সেই জন্য পদক্ষেপ নিতে হবে। সাধারণ মানুষের কোনো গ্রিভেন্স থাকতে পারে, সাধারণ কোনো সংস্থার গ্রিভেন্স থাকতে পারে, তারা OCICর সঙ্গে দেখা করুন। এবং পুলিশ মন্ত্রী হিসেবে তিনি পুলিশ কর্তাদেরও জানালেন যে সমস্ত সংস্থা, ব্যক্তি, গোষ্ঠী সবার সঙ্গে আলোচনা করুন এবং তাদের সমস্যা বুঝুন এবং তাদেরকে উপদেশ দিন, কিন্তু কখনোই এভাবে বিক্ষোভ এবং আইন হাতে তুলে নেওয়া বরদাস্ত করবে না এই সরকার। এবং সরকারের তরফে পুলিশকে যে বার্তা দেওয়া হলো, সেই বার্তা মুখ্যমন্ত্রী নিজে এসে আজ ঘটনাস্থলে এসে সেখানে আহত যারা হয়েছেন সেই জওয়ান, কেন্দ্রীয় বাহিনীর যারা জওয়ান রয়েছেন তারা যেমন রয়েছেন, পুলিশ কর্মী রয়েছেন, এবং তাদেরকে তিনি যেখানে ঘটনা ঘটেছে সেখানেই ডিভিশন অফিসে এসে তাদের খোঁজ খবর নিলেন, কার আহত, কে আহত হয়েছেন, তার জখম কতটা গুরুত্বপূর্ণ, সেই সমস্ত বিষয় দেখে তাদেরকে যে পরামর্শ দিলেন। পাশাপাশি সমস্ত পুলিশ কর্মীদের উদ্দেশ্যে, পুলিশ আধিকারিকদের উদ্দেশ্যে তিনি যে বার্তা দিলেন যে সরকার কোনোভাবেই এই ধরনের যে বিক্ষোভ এবং এই ধরনের পাথর ছোড়ার ঘটনা কোনোভাবেই বরদাস্ত করবে না, একেবারে জিরো টলারেন্স, এই কথাটা দুবার উচ্চারণ করলেন যে কোনোভাবেই কোনো বিক্ষোভ অবস্থান এবং সেখানে এই ধরনের দেশদ্রোহী কাজকর্ম, বিশেষ সম্প্রদায়ের স্লোগান এবং পাথর ছোড়া, এগুলো একদমই বিশ্বজিৎ। এবং আরো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বললেন যে পুলিশের গায়ে হাত পড়লে তিনি পুলিশ মন্ত্রী হয়ে চুপ করে থাকবেন না। এবং ইতিমধ্যেই আমরা দেখলাম গতকালের ঘটনায় 40 জন গ্রেফতার হয়েছে, এটা পুলিশ কর্মীদের মনোবল কতটা বাড়াবে? একদমই, পুলিশ কর্মী যারা নিচুতলায় এই ধরনের বিক্ষোভ অবস্থান আগেও সামলেছিলেন,
কিন্তু তাদের কোথাও যেন একটা বাধা ছিল। তারা তাদের যে বল প্রয়োগ বা তাদের যে আইন প্রয়োগ সেটা সব জায়গায় সমানভাবে করতে পারতেন না। কিছু কিছু এলাকা কলকাতায় নির্দিষ্ট ছিল যেখানে পুলিশের বল প্রয়োগ, পুলিশের আইন প্রয়োগ কার্যত ছিল পেছনে হাত বাঁধা ছিল পুলিশের। এবং সেখানে দাঁড়িয়ে তিনি যে বার্তাটা দিলেন যে পুলিশের গায়ে কোথাও যদি আঁচড় পড়ে তাহলে তার থেকে খারাপ পুলিশ মন্ত্রী আর কখনো হবে না। অর্থাৎ এই যে পুলিশ কর্মীদের সঙ্গে দাঁড়িয়ে পুলিশ কর্মীদের কাছে এসে তাদের খোঁজ খবর নেওয়া এবং এই ধরনের একটা বড় কথা যে পুলিশ কর্মীদের গায়ে আঁচড় পড়লে তার থেকে খারাপ পুলিশ মন্ত্রী আর কখনো হবে না, এই যে বার্তা একটা দেওয়া যে পুলিশের পাশে তিনি রয়েছেন, পুলিশের সঙ্গে তিনি রয়েছেন এবং ভবিষ্যতে যে কোনো ধরনের ঘটনায় পুলিশকে যে ফ্রি হ্যান্ড দেওয়ার যে বার্তা তিনি দিলেন। পাশাপাশি আরো একটা বিষয় যেটা পুলিশ কর্মীদের মনোবল চাঙ্গা করবে, সেটা 6 মাসের মধ্যে পুলিশের পরিকাঠামো আমূল বদলানো হবে। একদমই বিশ্বজিৎ, এবং পুলিশের মনোবল এতে যথেষ্টই বাড়বে বলেই মনে করা হচ্ছে। আমরা মুখ্যমন্ত্রীর একটা বক্তব্য শুনবো। কোনো গ্রুপ, যে কোনো ইন্ডিভিজুয়াল, যে কোনো পলিটিক্যাল রিলিজিয়াস গ্রুপ, তারা তাদের যে কোনো বক্তব্য, দাবি বা অ্যাগ্রিড পারসন তারা ওসিআইসিদের সঙ্গে মিট করবেন এবং তাদের কাছে রিপ্রেজেন্টেশন দেবেন, জানতে চাইবেন, সেটা তাকে স্যাটিসফাইড করা এবং যথাযথ উত্তর দেওয়ার দায়িত্ব কনসার্নিং পুলিশ স্টেশনে। তো হঠাৎ করে কিছু লোককে জড়ো করে ধর্মীয় স্লোগান দিয়ে পাথর ছোড়া শ্রীনগরেও বন্ধ হয়ে গেছে। আমার মনে হয় পশ্চিমবঙ্গে বা কলকাতাতে এটাও বন্ধ হওয়ার খুব দরকার রয়েছে। আর আমাদের যে এন্টায়ার ফোর্স কালকে এত ভালো কাজ করেছেন, বড় ল অ্যান্ড অর্ডার ক্যাজুয়ালিটির হাত থেকে মানুষজনকে বাঁচিয়েছেন, তাদেরকেও আমি সাপোর্ট দিতে এসেছিলাম। বলেছিলাম গভর্নমেন্ট আপনাদের সঙ্গে আছে, আপনারা কাজ করবেন ভয়মুক্ত হয়ে। আপনাদের হোম মিনিস্টার তথা চিফ মিনিস্টার আপনাদের সাথে আছে। এই কাজগুলো করবেন না, এই কাজগুলো থেকে বিরত থাকুন। যদি মনে করেন আগের সরকার আছে, আগের নিয়ম আছে, আগের মতো পুলিশকে ফোর্সকে হাত পা বেঁধে রেখে দেওয়া হবে, তাহলে কিন্তু ভুল করবেন। ক্লিয়ার মেসেজ, জিরো টলারেন্স এই ধরনের ভান্ডালিজম, হুলিগানিজম, রাউডিজম এবং অ্যান্টি ন্যাশনাল, অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিজ। আমি পুলিশ মন্ত্রী, হোম মিনিস্টার হিসেবে লাস্ট ওয়ার্ড বলে গেলাম, একটা পুলিশের গায়ে যদি হাত পড়ে এই সরকার তার আইন প্রয়োগ করে যতদূর যেতে হয় হবে। শুধু অ্যারেস্ট নয়, কনভিকশন করানো পর্যন্ত ক্লোজ মনিটরিং করার দায়িত্ব আমাদের থাকবে। আর পুলিশের সমস্ত বন্ধুদের বলবো, বিএনএস যা বলেছে, আপনাকে ট্রেনিং পিরিয়ডে যা বলেছে, আপনার সুপিরিয়র যা অর্ডার দেবে অন স্পট আপনি চিন্তামুক্ত হয়ে করবেন। কে কোন দল করেন, কে কোন ধর্মের লোক, কে কোন সম্প্রদায়ের লোক, কে কোন প্রভাবশালীর ক্লোজ লোক, তার এগেনস্টে অ্যাকশন নিতে গেলে 5 বার ভাবতে হবে। আপনারা এই চিন্তা মুক্ত করুন।